প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় দাঁতের ক্ষয় রোগ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতে পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা 1988 সালের অক্টোবর মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিএস ও এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হসপিটালে ডেন্টাল বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, দাঁতের ক্ষয় রোগ, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা সেটি হচ্ছে দাঁতের ক্ষয় রোগ বলতে আসলে কি বোঝায়? যে আমাদের বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা যে কোনো পার্ট যদি ক্ষয় হয় সেটা কিন্তু রিপেয়ার হয় বা রিজেনারেট হয়। যেমন স্কিন বলেন, স্কিনের সাথে অ্যাটাচ আছে নখ, চুল, এগুলা হচ্ছে রিপেয়ার হয়, রিজেনারেট হয় বা কোথাও কাটলে হিলিং হয়ে যায়। কিন্তু দাঁত এমন একটা পার্ট আমাদের মুখগহ্বরের মধ্যে শরীরের ভেতরে যেটা যখন ক্ষয় হয় সেটা কিন্তু আর রিপেয়ার হবে না, রিজেনারেশন হবে না। এটা লস মানে পার্মানেন্ট লস। সো এইটার জন্য আমাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। তো দাঁতের ক্ষয় বিভিন্ন কারণেই হয়। বিভিন্ন নর্মালি আমরা যখন খাবার খাই, খাবারটা যদি প্রপার ওয়েতে ক্লিন করা না হয় তখন দাঁতের সারফেসে লেগে থাকে, যেটা আমরা ডেন্টাল প্লাগ বলি। এটা আস্তে আস্তে এখান থেকে দাঁতে ব্যাকটেরিয়া গ্রো করে এবং ক্যাভিটির সৃষ্টি হয়। এবং ক্যাভিটিতে তখনই সৃষ্টি হয় ব্যাকটেরিয়া থেকে যে এক ধরনের অ্যাসিড বের হয়, নিঃসরণ হয়, ওই অ্যাসিডটা দাঁতকে ক্ষয় করতে থাকে। এছাড়াও আরও অনেক কারণ আছে। এটা তো ক্যারিজ জনিত সমস্যা, নন ক্যারিয়াসও অনেকগুলো লেশন আছে। তো সেগুলোও র্যান্ডমলি আমরা আমাদের মনের অজান্তেই করে থাকি। নিশ্চয়ই। তো সেগুলো আসলে কি কি? সেগুলো বলতে গেলে আমরা যখন ব্রাশ করি, এটা একটা খুবই কমন, আমাদের কাছে পেশেন্ট আসে এই প্রবলেমটা নিয়ে যে দাঁতের উপর দিয়ে একটা নচের মতো ক্ষয় হয়ে গেছে, সিরিয়াল ধরে ক্ষয় হয়ে গিয়েছে। তারা জানেও না এটা তার প্রবলেমের কারণেই, তার নিজস্ব ভুলের কারণেই এই ক্ষয়টা হয়েছে। যখন আমরা প্রপার ওয়েতে ব্রাশ না করে যখন উল্টা পাল্টা ব্রাশ করা হয় তখন এই ধরনের ক্ষয়টা হয়, যেটা আমাদের টার্মে আমরা অ্যাব্রেশন বলি। এটা এক ধরনের হয়। আবার দেখা যায় ঘুমের সময় অনেকে দাঁত কাটে, ব্রুক্সিজম বলা হয়। তো দাঁতে ঘষার কারণে এক ধরনের ক্ষয় হয়, সেটাকে আমরা অ্যাট্রিশন বলি। তো এটাও এক ধরনের ক্ষয়। আবার অনেকের দেখা যায় যে অনেক ধরনের সিস্টেমিক ডিজিজ থাকে। তো সিস্টেমিক ডিজিজের কারণেও অনেকের অ্যাসিডিটির প্রবলেম থাকে। তো যখন জুসটা আমাদের মুখে এসে থাকে গ্যাস্ট্রিক রিফ্লাক্সের কারণে, তখন দেখা যায় লং টাইম অ্যাসিড থাকার কারণেও মুখে এক ধরনের ক্ষয় হয়, যেটাকে আমরা ইরোশন বলি। এছাড়াও ভাইয়া অনেক কারণে আমাদের রেগুলারই ক্ষয় হচ্ছে এবং আমাদের ফুড হ্যাবিটে একটা অনেক ভাইটাল রোল প্লে করে। যদি আমাদের ফুড হ্যাবিটটা ঠিক না থাকে, আমরা অনেক ধরনের বেভারেজ খাচ্ছি, কোক এবং চা কফি খাচ্ছি, এগুলোর কারণেও দাঁতে কিন্তু প্রচুর ক্ষয় হয়। দাঁতের ক্ষয় হচ্ছে, এটি একজন মানুষের বোঝার কোনো উপায় রয়েছে কিনা? এটার প্রথম সিমটমই হচ্ছে আপনার দাঁতের ভেতরে একটা সেন্সিটিভিটি, যখন আস্তে আস্তে ক্ষয় হতে থাকে তখন সেন্সিটিভিটি সৃষ্টি হয়। সেন্সিটিভিটিটা কখন হয়? মানে শিরশির যে ভাবটা আপনি দেখবেন ম্যাক্সিমাম পেশেন্ট এসে বলে আমার দাঁত শিরশির করছে। তো দাঁতের তো দুইটা মেইন স্ট্রাকচার থাকে, ক্রাউন এবং রুট। তো ক্রাউনটা হচ্ছে মেইনলি এনামেল দ্বারা কভার করা থাকে এবং ক্রাউন পোর্শনটা নিচে থাকে ডেন্টিন, দাঁতের কিছু স্ট্রাকচার থাকে ডেন্টিন পাল্প। যখন এনামেলটা লস হয় তখন ডেন্টিন পোর্শনটা এক্সপোজড হয়। এনামেলটা একটু হোয়াইটিশ কালার এবং ডেন্টিনটা অপেক্ষাকৃত হোয়াইটিশের চেয়ে একটু ইয়েলিশ থাকে। তো এনামেল ক্ষয় হয়ে গেলে ইয়েলিশ পার্টটা এক্সপোজড হবে। ইয়েলিশ কালারটা দেখেও আপনি বুঝতে পারবেন দাঁতটা আপনার ক্ষয় হচ্ছে। এবং এই সেন্সিটিভিটির কারণটা হচ্ছে আপনার ওই ডেন্টিনের ভেতর অনেকগুলো টিউবুলস থাকে, ডেন্টিনাল টিউবুলস, নার্ভ, যেটা দাঁতের মেইন নার্ভের সাথে কানেক্টেড থাকে। যখন দাঁতটা ক্র্যাক হচ্ছে বা ক্ষয় হচ্ছে তখন ঠান্ডা পানি, গরম, এই সেন্সিটিভিটিগুলা ওই টিউবুলসগুলা ক্যারি করে, পাল্প পর্যন্ত নিয়ে যায়। তখনই দেখা যায় একটা শিরশির অনুভূতির সৃষ্টি হয়। তো এই শিরশিরটাই মেইন আপনাকে নক করতে থাকবে যে হ্যাঁ আপনার দাঁতে কোনো প্রবলেম আছে, ক্ষয় হচ্ছে। এছাড়াও স্ট্রাকচারাল ডিফর্মিটি তো আছেই, ক্ষয় হলে মুখটা পোর্শন ভেঙে থাকবে, এটা দেখেও বুঝতে পারবেন।
আবার অনেকের মুখে ক্যাভিটি থাকে, গর্তর মতো দেখা যায়, সেটাও আস্তে আস্তে বাড়তে থাকে। ব্ল্যাক স্পটের মতো ক্যারিজ থাকে, এগুলো দেখেও বোঝা যায় যে ক্ষয় হচ্ছে। দাঁতের ক্ষয় এটি কোন বয়স থেকে শুরু হতে পারে? দাঁতের ক্ষয় এটা ছোটবেলা থেকেই শুরু হতে পারে। যখন বাচ্চাদের মুখে দাঁত আসা শুরু করে, তারাও যদি প্রপার ওয়েতে ব্রাশিংটা না করে, এবং এটা অবশ্যই গার্জিয়ানদেরকে কেয়ারফুল থাকতে হবে। বাচ্চারা তো নিজে নিজে প্রথমে ব্রাশ করতে পারে না, শিখিয়ে দিতে হবে। তারা যখন ব্রাশ করে বাচ্চাদেরকেও সাথে নিয়ে ব্রাশ করতে হবে। তো ব্রাশ যদি প্রপার ওয়েতে না করে, তখনই সেখানে ক্যাভিটির সৃষ্টি হয়। ছোটবেলা থেকেই এই ক্ষয়টা শুরু হতে পারে। সেক্ষেত্রে কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? যখনই দাঁতে আমি যে সিমটমগুলোর কথা বললাম, এই উপসর্গগুলো দেখা দিবে, তখনই অবশ্যই আমাদের শরণাপন্ন হবে। এবং আমাদের ইনস্ট্রাকশন দেওয়াই থাকে বছরে অন্তত 2 বার ডেন্টিস্টের কাছে আসবে, প্রপার চেক আপ করে যাবে। আমাদের উন্নত দেশগুলোতে কিন্তু রেগুলার এই চেক আপটা হয়, বছরে তারা 2 বার চেক আপ করে নেয়। তো ওই চেক আপের মাধ্যমে আপনাদের ভেতরে যদি কোনো সমস্যা থাকে, সেটা খুব সহজেই আমরা ডায়াগনোসিস করে দিয়ে থাকি। দাঁতের ক্ষয় এটি কোন কারণে হচ্ছে সেটি আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন? প্রত্যেকটা পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসে, তার প্রপার হিস্ট্রিটা নিয়ে থাকে। হিস্ট্রির মাধ্যমে আমরা ফার্দার ট্রিটমেন্ট প্ল্যানে আগাই। যে পেশেন্ট যে হিস্ট্রি দেয় সেই মোতাবেক আমরা ট্রিটমেন্ট প্ল্যান সাজাই। এবং যদি তখন মনে হয় যে হ্যাঁ, ওনার ক্ষেত্রে আমার আরও ফার্দার ইনভেস্টিগেশনের দরকার থাকে, সেক্ষেত্রে দাঁতের এক্সরে আছে, কিছু সেন্সিটিভিটি টেস্ট আছে, সেগুলো আমরা করে থাকি। কোল্ড টেস্ট আছে, হিট টেস্ট আছে, এই ধরনের টেস্টগুলো দিয়ে আমরা কনফার্ম হই। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হিস্ট্রি, পেশেন্ট আমাকে কোন হিস্ট্রিটা দিচ্ছে। পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেটি করবার পর আসলে আপনারা ডায়াগনোসিসটি কিভাবে করে থাকেন? করবার পর যদি আমরা দেখি যে সেন্সিটিভিটির ক্ষেত্রে যদি এক্সরেতে আসে যে দাঁতের নার্ভ পর্যন্ত যায়নি, ডেন্টিন পর্যন্ত এই ক্যারিজটা রয়ে গিয়েছে, সেটা আমরা আমাদের ওপিজি এক্সরে বলেন, আরভিজি বলেন, এখন অনেক লেটেস্ট টুলস আছে, ওগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং কিছু ফিচার আছে, ওটা দেখে আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমরা যতদূর এক্সটেন্ড করে ততদূর মেজার করে আমরা সেই ওয়াইজ রেস্টোরেশন দিই, ফিলিং দিই, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। নর্মালি যখন সেন্সিটিভিটি হয়, দাঁতের ব্যথা না থাকে, তখন পর্যন্ত রেস্টোরেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক ফিলিং, লেজার ফিলিং আছে, এর মাধ্যমে ট্রিটমেন্ট করে আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকি। এছাড়াও যদি মানে কম ডেপথ, যদি ক্যারিজের ডেপথটা কম হয় বা ক্ষয়টা কম হয়, সেক্ষেত্রে আমরা ফ্লুরাইড ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং কিছু মেডিকেশন। যে বিষয়টা আপনার কাছে একটু স্পেসিফিক ভাবে আমি জানতে চাইবো, সেটি হচ্ছে ছোটদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে ডেন্টাল ক্যারিজ বা এই যে দাঁতের ক্ষয় সেটি রয়েছে, কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না তারা। তাদের ক্ষেত্রে আসলে পরবর্তী জীবনে কি কি ক্ষতির সম্মুখীন তারা হবেন? এইটার সম্মুখীন আমরা রেগুলার হচ্ছি। এবং গার্জিয়ানরা মনে করেন যে বাচ্চাদের দুধ দাঁত, যেটাকে আমরা ডেসিডুয়াস টুথ বলি, এটা তো পড়েই যাবে, 5-6 বছর পরে পার্মানেন্ট টুথ আসবে, সো এটার কোনো ট্রিটমেন্টের দরকার নেই। কিন্তু যেটা হয়, পার্মানেন্ট টুথ তো দুধ দাঁতের নিচে থাকে। তো দুধ দাঁতগুলো যদি যত্ন প্রপারলি না হয়, এখন দেখা যায় যে পার্মানেন্ট টুথ জার্মগুলো হ্যাম্পার হয়, আঁকা বাঁকা হয়ে আসে। দাঁতটা যদি রেস্টোরেশন প্রপার ওয়েতে আমরা রাখতে না পারি, তখন আগেই ফেলে দিতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আঁকা বাঁকা হয়ে দাঁত আসার চান্স থাকে, এবং ক্যারিজ হয়, বিভিন্ন ধরনের ডিফর্মিটি হয়। সেক্ষেত্রে বাচ্চা প্রচণ্ড টক্সিক হয়ে যায়। এবং এত ছোট বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চারা তো আসলে ট্রিটমেন্ট করতে দেয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন অনেকগুলো ক্যারিজ হয়ে যায়, 8, 9টা, 10টা দাঁতে মুখে থাকেই 20টা দাঁত, এমনও পেশেন্ট পেয়েছে যে তার 18টা দাঁতেই প্রবলেম। তো সেক্ষেত্রে আমাদের ওটি করতে হয়, এবং ফুল জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে ওই ছোট বাচ্চাটার আমাদের 7-8 ঘন্টা ধরে ওটি করতে হয়, যে ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের জন্য। বাট আমার কথা হচ্ছে যে এত দূর পর্যন্ত আমাদের কেন যেতে হবে? যখনই ছোট কোনো একটা উপসর্গ আসছে, তখনই যদি আমরা ট্রিটমেন্ট করে ফেলি, খরচও কম, স্বাস্থ্যও ভালো থাকবে। আর অত দূর পর্যন্ত এক্সটেন্সিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ, আমরা বাচ্চাকে ওটি করে ফেলবো, এটা কিন্তু অনেক রিস্কি বিষয়, যে একটা ছোট বাচ্চাকে তার হেলথের উপরও সেটা আসলে আঘাত হানে। তো অবশ্যই আমাদের কনসাস থাকতে হবে এই বিষয়ে। আমরা অনেক সময় সেটি আসলে দেখি, অনেককে বলতেও শুনি, রোগীরা এসে বলছে যে ক্যাভিটি হয়ে গেছে, তখন আসলে কি করণীয়? ক্যাভিটি হয়েছে, অনেকে আমাকে বলে দাঁতে পোকা হয়েছে, এগুলো তো আসলে কমন প্রবলেম। ক্যাভিটি আসলে এটা আমাদের নিজেদের নেগলিজেন্সের কারণেই হয়ে থাকে। আমরা যদি প্রপার ওয়েতে ব্রাশ না করি, বা আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে
হোম কেয়ারের, এগুলো যদি প্রপারলি না নিয়ে থাকি সেক্ষেত্রে ক্যাভিটিটা হয়ে থাকে। তো ক্যাভিটি হওয়া মানে কিন্তু দাঁতের আপনার স্ট্রাকচার অলরেডি লস হওয়া শুরু হয়েছে। এবং আমি শুরুতেই বলেছি দাঁতের কোনো স্ট্রাকচার লস মানে পার্মানেন্ট লস, এটা কিন্তু রিজেনারেশন হবে না। সো অবশ্যই আমার ট্রিটমেন্টে যেতে হবে। তো ক্যাভিটি হলে সেই ক্যাভিটিটাকে আমরা যখন বুঝি যে হ্যাঁ দাঁতে ব্যথা নেই, সেন্সিটিভিটি আছে, তো সেই মেজারমেন্টটা আমরা করে নিই ডায়াগনস্টিক টুলের মাধ্যমে। করার পরে আমরা সেটা মেজার করে যতটুকু আমাদের রেস্টোরেশন করা দরকার সেভাবে আমরা রেস্টোরেশন ট্রিটমেন্ট, ফিলিং, বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি ইউজ করে আমরা ফিলিং দিয়ে থাকি। রেস্টোরেশনের মাধ্যমে এই ক্যাভিটিটা আমরা ফিল আপ করে দিই। এর চিকিৎসা পদ্ধতি আসলে কি রয়েছে একটু সর্বাঙ্গীনভাবে আপনার কাছ থেকে আমরা জানবো। এই চিকিৎসা পদ্ধতি আসলে ডিপেন্ড করবে দাঁতের ক্ষয়টা কত দূর হয়েছে, এটা সিঙ্গেল টুতে হয়েছে বা কোন রিজনে হয়েছে বা সবগুলো দাঁতে হয়েছে কিনা, ক্ষয়টা হতে হতে দাঁতের রুট পর্যন্ত গিয়েছে কিনা। এক একটা ট্রিটমেন্ট প্ল্যান এক এক ধরনের। অল্প হলে যদি আমাদের পাল্প চেম্বার পর্যন্ত না যায় আমরা রেস্টোরেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে চলে যেতে পারি। এবং মাল্টিপল টুতে হলে বা যদি দাঁতে নার্ভ ধরে যায় সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে থাকি। এটা খুবই পরিচিত একটা টার্ম, সবাই এখন জানে। রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তারপর দাঁতটাকে আমরা কাভারিং করে প্রসেসের মাধ্যমে রেস্টোর করি। এছাড়াও যদি দেখা যায় যে ক্ষয় হতে হতে দাঁতের রুট পর্যন্ত চলে গিয়েছে যেটা রেস্টোর করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা দাঁতটা ফেলে দিতে বাধ্য হই। এবং সেক্ষেত্রে দাঁত ফেলে দিয়ে সেখানে আমরা রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট, প্রসেসিস, ক্রাউন, ইমপ্ল্যান্ট চলে আসছে, এই ধরনের রেস্টোরেটিভ কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা প্রতিস্থাপন করি। ইমপ্ল্যান্ট সার্জারি করি, তারপরে আমরা উপরে ক্রাউন দিয়ে দিই। এই হলো ক্ষয় আর ক্ষয়ের ট্রিটমেন্ট। এছাড়াও যদি ক্ষয় বলেছি যে প্রিভেন্টিভ কিছু মেজারমেন্ট আছে, ফ্লুরাইড থেরাপি, এগুলো দিয়ে যদি খুবই মাইল্ড ক্ষয় হয়ে থাকে। আর যেগুলো হচ্ছে রাতে দাঁত কাটে যেটা বলেছিলাম ব্রুক্সিজম হয়, সেক্ষেত্রে তো একটা জেনারেলাইজড অ্যাট্রিশন বলে আমরা সব দাঁতেই হয়। তো সেক্ষেত্রে ট্রিটমেন্টটা খুব কমপ্লিকেটেড হয়ে যায় এবং সেক্ষেত্রে আমরা প্রথমে ফিলিং করার চেষ্টা করি রুট ক্যানাল করে, এবং আমাদের কিছু সেটার জন্য না হয় সেটার জন্য বিভিন্ন নাইট গার্ড থাকে যাতে করে এই ধরনের পর্যায়ে না যেতে হয়। এভাবে আমরা ট্রিটমেন্ট প্ল্যানগুলো সাজিয়ে থাকি। দাঁতের ক্ষয় যাতে না হয় এরকম কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে কিনা? আমাদের তো এটা বাসা থেকে নিজের হোম থেকেই শুরু করতে হবে। নিজের ফুড হ্যাবিটগুলো অবশ্যই ঠিক রাখতে হবে। অনেকে স্মোকিং করেন, অনেক বেশি ঠান্ডা খান, গরম খান, কোক, এই ধরনের খাবারগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে। পান সুপারি, এগুলো তো দাঁতের, সুপারি অনেক হার্ড একটা সাবস্টেন্স, অনেক হাড্ডি অনেক জোরে জোরে খায় এবং পছন্দ শক্ত যে কোনো খাবার, এগুলি একটু অ্যাভয়েড করতে হবে। এবং 2 বেলা অবশ্যই ব্রাশ করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে। ব্রাশের সাথে সাথে ফ্লসিং, 2 দাঁতের মাঝখানে, যেটা মেইন সবাই আমরা মিস করে যাই। খাবার ঢুকে থাকে, ব্রাশ করে যায়, মনে করে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু 2 দাঁতের মাঝখানে যে খাবারগুলো থাকে এটা ফ্লসিং, ইন্টারডেন্টাল ফ্লসিং এর মাধ্যমে পরিষ্কার করে নিতে হবে। নিশ্চয়ই দাঁতের ক্ষয়ের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দাঁতের ক্ষয় নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে। অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত
সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কী ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। দাঁতের ক্ষয় সেটি আসলে কোন বয়সীদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই? এটা আমাদের বয়সকালে তো একটা হবেই, এটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এছাড়াও মিডল এজ বলেন, সব এইজেই কিন্তু দাঁতের ক্ষয়টা দেখা যায়। কারণ হচ্ছে এটা আপনার উপর, আপনি এটা কিভাবে মেনটেন করছেন, ফুড হ্যাবিটের উপর, আপনার ওরাল হাইজিনের উপর, যে যেভাবে মেনটেন করে তার আসলে এটা কোনো বয়স সীমা দিয়ে আসলে আমরা ব্যারিয়ার দিতে পারবো না। বাট বয়স্কদের বেশি হয়ে থাকে, বয়সজনিত কারণে একটা ক্ষয় তো অবশ্যই হয় এবং দাঁতের বয়স বাড়ার সাথে সাথে দাঁত লুজ হয়, ফাঁকা হয়, এই ধরনের প্রবলেমগুলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দাঁতের ক্ষয় নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এনএডি দ্য লিডিং অ্যান্টি-এজিং ফ্রন্টিয়ার, এটি এক ধরনের কোএনজাইম। আর এই এনএডি নিয়ে দর্শকদের আগ্রহ যেমন, আর এটি কিন্তু পপুলারিটিও বাড়ছে, গ্লোবালি বাড়ছে। আমি শুরুতে যেটি বলেছি যে এটি এক ধরনের কোএনজাইম, এর নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এই কোএনজাইমটি কিন্তু আমাদের লিভিং সেলে থাকে, প্রত্যেকের লিভিং সেলে, আমার বডিতেও আছে, আপনার বডিতেও আছে, এবং এই মুহূর্তে আমাদের সাথে দর্শকরা যারা আছেন তাদের প্রত্যেকের বডিতেই আছে এনএডি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।